এই বৃদ্ধা মহিলাটির নিজের বলতে তেমন কেউই ছিল না। জীবনে একাকিত্বে তিনি রেখে গিয়েছিলেন কোটি টাকার সম্পত্তি, আর সেই সম্পত্তি দখল করার জন্য তার আশেপাশের কাছের মানুষগুলো শুরু করে এক ষড়যন্ত্র। তারই আপন সেজে যারা তার সাথে থেকেছে তারাই ঠিক করে বৃদ্ধাটিকে মেরে ফেলার এক মাস্টার প্ল্যান। কিন্তু আসল টুইস্ট আসে তখনই যখন ওই বৃদ্ধাকে মেরে ফেলার পরিকল্পনাকারীরাই নিজেদের পরিকল্পনায় ফেসে যায়। যারা ওই বৃদ্ধাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তারাই একে অপরকে মারতে শুরু করে। এটা তো গেল গল্পের একটা টুইস্ট, আর শেষের টুইস্টটা এতই এক্সাইটিং যে সত্যি মাথা ঘুরিয়ে দেবে আপনার। এটা আপনার ব্রেইন নিয়ে খেলবে। এমনই সাসপেন্স, থ্রিল আর টুইস্টে ভরপুর অসাধারণ একটা মুভি এক্সপ্লেন করব আজকে, যার নাম আকসার 2। এটা আকসার মুভির দ্বিতীয় পার্ট। এর প্রথম পার্ট আমি আগে এক্সপ্লেন করেছি। যদিও দুটো মুভি সরাসরি যুক্ত নয়, তবুও চাইলে আপনি প্রথম পার্টটা দেখে আসতে পারেন। সেটা আরো বেশি টুইস্টে ভরপুর। প্রথম পার্টের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। তাহলে চলুন আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ডলি খাম্বাটা নামের এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। মরিশাসের অনেক বড় বিজনেসওম্যান তিনি, শত শত কোটি টাকার মালকিন। কিন্তু বার্ধক্য আর শারীরিক অসুস্থতার কারণে এখন সে প্রায় অচল। গভর্নেন্স ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। এরই মাঝে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। অ্যাক্সিডেন্টে তার গভর্নেন্স মারা যায়। ডলির অ্যাকাউন্টেন্ট প্যাট্রিক যখন বিষয়টা তাকে জানায় তখন ডলি খুব আপসেট হয়ে পড়ে। এখন একজন নতুন গভর্নেন্স না হলে তো সে চলতে পারবে না। তাই সে প্যাট্রিককে বলে তার জন্য একজন নতুন গভর্নেন্স খুঁজতে, যার বয়স 50 বছরের ওপরে হবে এবং তাকে সিঙ্গেল হতে হবে, অর্থাৎ তার কোনো পরিবার থাকতে পারবে না। প্যাট্রিক তার কথা মতো গভর্নেন্সের জন্য অ্যাড দিয়ে দেয়। কিন্তু পরদিন এক মোহনীয় সুন্দরী মেয়ে শিনা আসে গভর্নেন্সের চাকরির জন্য। প্যাট্রিক তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আমরা তো 50 বছরের বেশি কারো ব্যাপারে উল্লেখ করেছিলাম, তাহলে তুমি কেন আসলে? তখন শিনা বলে, বয়স তো মাত্র একটা সংখ্যা, সেটা দিয়ে কি মানুষের কোয়ালিটি জাজ করা যায়? এই কথা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু প্যাট্রিক তাকে আটকায় এবং তাকে জানায় যে ডলির গভর্নেন্সের কিছুদিন আগেই মৃত্যু হয়ে গেছে, তাই এখন তার একজন নতুন গভর্নেন্সের প্রয়োজন। সেসব নিয়ম কানুনও শিনাকে বুঝিয়ে দেয়। সেই সাথে তাকে এটাও জানিয়ে দেয় যে নতুন গভর্নেন্সকে অবশ্যই সিঙ্গেল হতে হবে। শিনা তখন খুশি হয়ে বলে, আমি সিঙ্গেল এবং এই কাজটা আমি খুব ভালোভাবেই করতে পারবো, আমার এক্সপেরিয়েন্স আছে। শিনা সিঙ্গেল শুনে প্যাট্রিকের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ প্রথম দেখাতেই সে শিনার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। মুগ্ধ বলাটাও ভুল হবে, একেবারে পাগল হয়ে গিয়েছে। শিনাকে কাছে পাওয়ার লালসা জন্মেছে তার মনে, তবে শিনা সেটা উপলব্ধি করতে পারে না। প্যাট্রিক তাকে আশ্বস্ত করে যে সে ডলিকে রিকোয়েস্ট করবে শিনাকে কাজে রাখার জন্য এবং নেক্সট মিটিং এ সে শিনাকে এই সব কিছু কনফার্ম করে দেবে। শিনার চাকরিটা একরকম হয়ে গিয়েছিল, তাই সে বাড়ি ফিরে খুশি মনে তার বয়ফ্রেন্ড রিকিকে বিষয়টা জানায়, আর রিকিও সেটা শুনে ভীষণ খুশি হয়। তার মানে শিনা চাকরিটা পাওয়ার জন্য মিথ্যে বলেছে। সে আর রিকি অনেক বছর ধরেই রিলেশনে আছে এবং তারা একসাথে একই বাড়িতে থাকে। তো পরদিন শিনা গিয়ে প্যাট্রিকের সঙ্গে দেখা করে। প্যাট্রিক তাকে জানায় ডলি তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেছে। সেটা শুনে শিনা ভীষণ খুশি হয়। পরদিন সকালেই সে পৌঁছে যায় ডলি খাম্বাটার বাড়িতে। ডলি তাকে দেখে প্রথমে খুব অবাক হয়, কারণ সে তো 50 বছরের বেশি কাউকে এক্সপেক্ট করছিল, কিন্তু এ তো একেবারেই কম বয়সী আর সুন্দরী একটা মেয়ে। তবে শিনা তার সুন্দর আচরণ দিয়ে ডলিকে ইমপ্রেস করে ফেলে এবং ডলি প্যাট্রিককে ফোন করে জানায় সে শিনাকে 3 মাসের জন্য ট্রায়ালে রাখবে। যদি এই 3 মাসের মধ্যে শিনা নিজের স্কিল প্রমাণ করতে পারে তাহলে তাকে কনফার্ম করা হবে, আর না হলে তাকে বাদ দেওয়া হবে। প্যাট্রিক এবং শিনা দুজনেই সেটাতে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো শিনাকে এখন থেকে সপ্তাহে 5 দিন ডলির সাথে থাকতে হবে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই সে বাড়ি আসতে পারবে। এটা শুনে রিকি আপসেট হয়ে যায়, তবে শিনা তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। পরদিন শিনা নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এরই মাঝে প্যাট্রিক এসে তাকে জেরা করতে থাকে যে সে প্যাট্রিকের ফোন কল কেন অ্যাভয়েড করছে। শিনা তখন একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে প্যাট্রিকের উদ্দেশ্য বুঝে গিয়েছিল, আর তাই সে তাকে অ্যাভয়েড করার যথাসাধ্য চেষ্টা করছিল। কিন্তু সেটা তো আর প্যাট্রিককে বলা যাবে না, তাহলে তো তাকে চাকরিটা হারাতে হবে, যে কারণে সে এদিক সেদিকের কথা বলে ব্যাপারটা সামলে নেয়। তখন প্যাট্রিক তাকে সেই উইকেন্ডে তার সঙ্গে দেখা করতে ইনভাইট করে। সেখানে শিনা আবারও টেনশনে পড়ে যায়,
কারণ উইকেন্ডে তো তাকে রিকির সঙ্গে থাকতে হবে, কিন্তু তার তো কিছুই করার ছিল না। তাকে বাধ্য হয়ে প্যাট্রিকের কথা মেনে নিতে হয়। এরপর প্যাট্রিক ডলি এবং তার উকিল গৌরবের সাথে বসে অফিসিয়াল কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিল। এরই মাঝে শিনা এসে ডলিকে তার মেডিসিনটা দিয়ে যায়। তখন ডলি কথায় কথায় প্যাট্রিককে বলে, শিনা মেয়েটা খুব ভালো, তাই আমি ভাবছিলাম ওর স্যালারি আমরা 70,000 থেকে শুরু করব, আর ওকে কিছু টাকা অ্যাডভান্সও দিয়ে দেব। সেটা শুনে প্যাট্রিক ভীষণ খুশি হয়, কারণ একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে 70,000 টাকা বেতন মানে অনেক কিছু। আর প্যাট্রিক এই বেতনের বাহানায় শিনাকে তার বশে আনার চেষ্টা করতে পারবে। তো যাই হোক, ডলি পিয়ানো বাজাতে খুব পছন্দ করত, আর সে যখন পিয়ানো বাজাতো শিনা তার পাশে দাঁড়িয়ে সেটা রেকর্ড করে সিডি প্লেয়ারে ইনস্টল করে রাখত। সেদিনও শিনা তার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, কারণ সেদিন ছিল তার প্রথম উইকেন্ড। এরই মাঝে তার কাছে প্যাট্রিকের কল আসে, কিন্তু শিনা কলটা রিসিভ করে না। সেখান থেকে বেরোতে না বেরোতেই ডলির ড্রাইভার বচ্চন এসে শিনাকে বলে, আমি কি তোমাকে কোথাও ড্রপ করে দেব? তখন শিনা বলে ওঠে, না না, আমি পাশের মলেই যাব, ড্রপ করে দেওয়া লাগবে না। সে আসলে কাউকে নিজের রিলেশনের বিষয়টা জানতে দিতে চাচ্ছিল না। কিন্তু বচ্চন হঠাৎ করেই বলে ওঠে, খুব সাবধান, ডলি ম্যাডাম যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে দেখে ফেলে তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। কথাটা শুনে শিনা বেশ ঘাবড়ে যায়। এটা তো পরিষ্কার যে বচ্চন তার রিলেশনের ব্যাপারে জানে, কিন্তু কিভাবে? এটার উত্তর আমরা সামনে জানতে পারবো। তো বচ্চন তাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে গেলে শিনাও দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু তখনও প্যাট্রিক একের পর এক তাকে কল করেই যাচ্ছিল, আর শিনা সেটা অ্যাভয়েড করে যাচ্ছিল। এটা দেখে রিকি বিরক্ত হয়ে বলে, কে এমন কাবাবের হাড্ডির মতো আমাদের বিরক্ত করছে? শিনা বলে, ডলির অ্যাকাউন্টেন্ট আমাকে প্রচন্ড বিরক্ত করে, কিন্তু চাকরির খাতিরে তো কিছু বলতেও পারছি না। শিনা বুঝতে পারছিল প্যাট্রিক এর প্রতিশোধ অবশ্যই নেবে, কিন্তু তার কাছে তার বয়ফ্রেন্ড সব থেকে বেশি জরুরি। পরদিন শিনা ডলির বাড়িতে যাওয়ার সময় হঠাৎ লিফটে তার সঙ্গে প্যাট্রিকের দেখা হয়ে যায়। সে শিনাকে বলে, তুমি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো, আর আমি ওদিকে তোমার উপকার করার চেষ্টা করছি। তুমি জানো ডলি ম্যাডাম তোমার বেতন 70,000 থেকে শুরু করতে চেয়েছে। তাকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? ভুলে যেও না, আমার কারণেই তুমি চাকরিটা পেয়েছো, তাই এই শনিবার তুমি আমার সাথে এসে দেখা করবে। সে আসলে এসব কথা বলে শিনাকে তার প্রতি কৃতজ্ঞ করতে চাচ্ছিল। এত বেতনের কথা শুনে শিনাও অবাক হয়ে যায়। কি আর করা, তার পক্ষে তো আর প্যাট্রিককে অ্যাভয়েড করা সম্ভব নয়। তাই সে প্যাট্রিকের কথা মতো পরের উইকেন্ডে তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। এরপর সে ডলির রুমে ঢোকা মাত্রই ডলি তাকে জিজ্ঞেস করে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক আগেই বিল্ডিং এ এসেছো, তাহলে রুমে ঢুকতে এত দেরি হলো কেন? শিনা তখন ঘাবড়ে গিয়ে বলে, আসলে বিল্ডিং এর লিফটে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, এই কারণেই একটু দেরি হলো। কথাটা শুনে ডলি ভীষণ অবাক হয়, কারণ আজ পর্যন্ত তাদের বিল্ডিং এর লিফট কখনো বন্ধ হয়নি, আর বন্ধ হলেও সেটা তার জানার কথা। যাই হোক, শিনা কোনো মতে বিষয়টা সামাল দিতে সফল হয়। দেখতে দেখতে পরের উইকেন্ড চলে আসে। শিনা তখন ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ এবার আর সে কোনোভাবেই প্যাট্রিককে অ্যাভয়েড করতে পারবে না। ওদিকে রিকিও তো তার জন্য অপেক্ষা করছে। অনেক ভাবনা চিন্তার পর সে বাধ্য হয়ে রিকিকে বলে দেয় সে এই উইকেন্ডে বাড়ি ফিরতে পারবে না, কারণ মিসেস খাম্বাটার শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়েছে, তাই তাকে সবসময় মিসেস খাম্বাটার সঙ্গেই থাকতে হচ্ছে। এটা শুনে রিকি খুব আপসেট হয়ে পড়ে। তখন শিনা তাকে এটা বলে শান্ত করে যে পরের উইকেন্ডে তারা অবশ্যই দেখা করবে। সেদিন সন্ধ্যায় শিনা চলে যায় প্যাট্রিকের রিসর্টে। সেখানে প্যাট্রিক আগে থেকেই শিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শিনা সেখানে যাওয়া মাত্রই প্যাট্রিক তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা শুরু করে। এসবের মাঝেই শিনার শার্টের একটা বাটন খুলে নিচে পড়ে যায়, কিন্তু সেটা তারা কেউই খেয়াল করে না। শিনাকে কাছে পেয়ে প্যাট্রিক একেবারে মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু শিনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বিষয়টা সে মোটেও সহ্য করতে পারছে না। এক অদ্ভুত রাগ আর ঘৃণা তার চেহারায় ফুটে ওঠে, তবে প্যাট্রিক সেদিকে লক্ষ্য করে না। অবশেষে শিনা যখন সেখান থেকে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে তখন প্যাট্রিক বলে, এত তাড়াহুড়ো কিসের? এখনো তো পুরো রাত পড়ে আছে। শিনা বলে, না, আমাকে যেতে হবে, ডলি ম্যাডামের যে কোনো সময় আমাকে প্রয়োজন পড়তে পারে। সেটা শুনে প্যাট্রিক রাগের মাথায় বলে ওঠে, ওই বুড়ির কথা বাদ দাও তো,
শুধু মুখ ছাড়া ওর আর কিছুই চলে না। ওর কথা বলে তুমি আমার মুডটা নষ্ট করো না। তার এমন কথা শুনে শিনা অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি ডলি ম্যাডামকে অনেক শ্রদ্ধা করো, কিন্তু এখন তো দেখছি তোমার মনে তার প্রতি বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা নেই। তখন প্যাট্রিক বিরক্ত হয়ে বলে, ওই বুড়ির ওপর আবার কিসের শ্রদ্ধা থাকতে হবে? আমি কাজ করি, সে আমাকে টাকা দেয়, তাছাড়া তার সাথে আমার কিসের সম্পর্ক? তখন শিনা বলে ওঠে, তুমি তাকে শ্রদ্ধা না করলেও সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। এই কারণেই তো সে তার লন্ডনের 100 কোটি টাকার প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছে। কথাটা শুনে প্যাট্রিক হতবাক হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না ডলি, যাকে কিনা প্যাট্রিক একজন খারাপ কুচুটে বুড়ি মনে করে, সে কিনা প্যাট্রিককে এত টাকার সম্পত্তি লিখে দিতে পারে। সে শিনাকে জিজ্ঞেস করে, তুমি এটা কোথা থেকে জানলে? তখন শিনা তাকে জানায় যে সে রোজ যখন ডলির সঙ্গে ড্রিঙ্ক করতে বসে তখন ডলি নিজের মনের সব কথা শিনাকে খুলে বলে, আর সেখান থেকেই শিনা প্যাট্রিকের এই বিষয়টাও জানতে পেরেছে। এটা বলে শিনা সেখান থেকে চলে যায়, কিন্তু প্যাট্রিকের মাথা থেকে কোনোভাবেই এই কথাগুলো বের হচ্ছিল না। তাকে নিশ্চিত হতে হবেই যে শিনার কথার সত্যতা কতটুকু। সেই কারণে সে একটা ডকুমেন্ট প্রিন্ট করে পরদিন পৌঁছে যায় ডলির বাড়িতে এবং অন্যান্য ডকুমেন্টের সঙ্গে খুব কৌশলে সেই ডকুমেন্টটাও সাইন করিয়ে নেয়। সেটা মূলত ব্যাংকের লকার খোলার পারমিশন লেটার ছিল। ডলির কাছ থেকে লেটারটা সাইন করিয়ে সে সোজা পৌঁছে যায় ব্যাংকে, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে শুধুমাত্র একটা লেটারের বদৌলতে লকারের চাবি দিতে রাজি হয় না। সে ডলিকে ফোন করে বিষয়টা কনফার্ম হতে চায়। সেটা শুনে প্যাট্রিক ভয় পেয়ে যায় যে সে কোনোভাবে ধরা না পড়ে। তো ব্যাংক ম্যানেজার তার সামনে দাঁড়িয়েই ডলির কাছে ফোন করে, তবে ঘটনাক্রমে কলটা রিসিভ করে শিনা এবং সে ডলি সেজে ব্যাংক ম্যানেজারকে কনফার্মেশন দিয়ে দেয়। এটা দেখে প্যাট্রিক খুব অবাক হয়। এরপর ব্যাংক ম্যানেজার প্যাট্রিককে প্রপার্টির ডকুমেন্টগুলো দিয়ে দেয়, আর প্যাট্রিক সেগুলো নিয়ে সোজা চলে যায় তার অফিসে। সেখানে গিয়ে সে কৌতূহলের সাথে ডকুমেন্টগুলো চেক করতে শুরু করে। তখন সে জানতে পারে শিনা আসলেই সত্যি বলেছিল। সত্যিই ডলি খাম্বাটা তার লন্ডনের প্রপার্টি প্যাট্রিকের নামে লিখে দিয়েছে। প্যাট্রিক তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রাতারাতি 100 কোটি টাকার মালিক বনে যাওয়াতে সে ভীষণ খুশি হয়ে যায়। এরই মাঝে রিসিপশন থেকে তাকে ফোন করে জানানো হয় সে এই উইকেন্ডে যে রিসোর্টে ছিল সেখানকার ম্যানেজার তার সঙ্গে দেখা করতে এসেছে। প্যাট্রিক সেটা শুনে একটু কনফিউজড হয়ে যায়, তবে পরে সে ম্যানেজারকে তার রুমে ডেকে পাঠায়। ম্যানেজার এসে তার সামনে একটা বাটন রেখে বলে, এটা কি খুব দামি? তার এমন অদ্ভুত কথা শুনে প্যাট্রিক একটু অবাক হয়। সে ম্যানেজারকে বলে দেয়, এটা আমার নয়। তখন ম্যানেজার বলে, আসলে এটা কোনো সাধারণ বোতাম নয়, এটা একটা স্পাই ক্যামেরা। যেহেতু রিসেন্টলি আপনি ওই রুমে বুকিং করেছিলেন, তাই ভাবলাম এটা হয়তো আপনার হতে পারে। কথাটা শুনে প্যাট্রিকের মনে একটু খটকা লাগে। সে বোতামটা চেক করলে বুঝতে পারে এটা শিনার বোতাম, অর্থাৎ শিনা গোপনে তার রেকর্ডিং করেছে। কিন্তু কেন, এটাই সে বুঝতে পারছিল না। তাই সে বোতামটা নিজের কাছে রেখে দেয়। পরদিন শিনা যখন নিজের কাজ করছিল তখনই সে হঠাৎ দেখতে পায় প্যাট্রিক হন্তদন্ত হয়ে বাড়ির দিকে আসছে। সে বুঝে যায় প্যাট্রিক নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছে। তাই সে রুমে আসার আগে শিনা তাকে লিফটের ভেতর আটকে দেয়। যে শিনার চেহারায় আজ পর্যন্ত ভয় আর কনফিউশন দেখা গিয়েছিল, সেই শিনাই আজ কনফিডেন্সের সাথে প্যাট্রিককে বলে, আমি তো ভেবেছিলাম প্রপার্টি পাওয়ার খুশিতে তুমি আত্মহারা হয়ে যাবে, কিন্তু তোমাকে দেখে তো তেমনটা মনেই হচ্ছে না। প্যাট্রিক তখন আর কথা বাড়ায় না। সে তো শিনার অ্যাটিটিউড দেখে অবাক হয়ে যাচ্ছিল। তখন শিনা তাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু এখানে সেটা বলা যাবে না। তাই এবারের উইকেন্ডে আমরা আবারও সেই রিসর্টে দেখা করব। প্যাট্রিক তার কথা মেনে নিলে শিনা সেখান থেকে চলে যায়। পরের উইকেন্ডে প্যাট্রিক ভয়ে ভয়ে সেই রিসর্টে যায়। সেখানে গিয়ে দেখে শিনা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে শিনা বলে, প্রত্যেকবার শুধু তুমি লাভবান হবে এটা তো মানা যায় না, কিছুটা লাভ তো আমারও হওয়া উচিত। প্যাট্রিক তার কথার মানে বুঝতে পারছিল না। সে শিনাকে বলে, দেখো, তোমার যা বলার পরিষ্কার করে বলো, আর তোমার কাছে আমার যে রেকর্ডিং গুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও। তাদের কথার মাঝেই বচ্চন সেখানে চলে আসে। তাকে দেখে প্যাট্রিক আরো বেশি অবাক হয়ে যায়। তবে সব থেকে বেশি অবাক তো তখন হয় যখন সে জানতে পারে শিনাকে বচ্চন ওই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিল। আর এখানেই এক নতুন রহস্য সামনে আসে। 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এক অসাধারণ কন্টেস্ট। এই কন্টেস্টে ভাগ্যবান 10 জন বিজয়ী জিততে পারবেন আকর্ষণীয় ইউপে ও বিকাশ গিফট কার্ড। কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে এখন থেকে প্রতিটি ভিডিওতে লাইক দিন এবং বেশি বেশি কমেন্ট করুন। যে যত বেশি কমেন্ট করবেন তার ততবার বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ
একজন ব্যক্তি একাধিকবার বিজয়ী হতে পারবেন। চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হলে প্রতিটি ভিডিও থেকে র্যান্ডম ভাবে লটারির মাধ্যমে 10 জন কমেন্টকারীকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবাররাই এই কন্টেস্টে অংশ নিতে পারবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। মূলত শিনার বয়ফ্রেন্ড রিকি ডলি খাম্বাটার ভাতিজা ছিল, কিন্তু ডলি তাকে একটুও পছন্দ করত না, যে কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তার ভাগের প্রপার্টিটা চ্যারিটিতে দান করে দিচ্ছে। আর এই বিষয়টা রিকি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যে কারণে সে তার গার্লফ্রেন্ডকে ডলির গভর্নেন্স সাজিয়ে ওই বাড়িতে পাঠায়। আর এই সব কিছুতে তাকে সাহায্য করে বচ্চন, কারণ একদিক থেকে বচ্চন রিকির খুব ভালো বন্ধু ছিল, আর অন্যদিকে এই কাজের জন্য রিকি তাকে বেশ মোটা অঙ্কের টাকাও দেওয়ার ওয়াদা করেছিল। এসব কথা শুনে প্যাট্রিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন তো সে নিজেকেই সবচেয়ে বড় খিলাড়ি মনে করত, কিন্তু এখন সে নিজেই এক ভয়ঙ্কর গেমে আটকে গেছে। তো বচ্চন তাকেও তাদের এই প্ল্যানে সামিল হওয়ার জন্য রিকোয়েস্ট করে, এতে তারা সবাই লাভবান হবে। সেই সাথে সে প্যাট্রিককে আশ্বস্ত করে যে তার বিরুদ্ধে কখনোই কোনো রকম অ্যাকশন নেওয়া হবে না এবং তার লন্ডনের প্রপার্টিতেও কেউ হাত দেবে না। তবে প্যাট্রিকের এটা ভেবে ভয় লাগছিল যে এসব করতে গিয়ে তাকে জেলে না যেতে হয়। তখন বচ্চন তাকে একটা অদ্ভুত জিনিস দেখায়। সে প্যাট্রিককে একটা কাগজে সাইন করতে বলে। প্যাট্রিক সাইন করার পর বচ্চন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্যাট্রিকের সই নকল করে ফেলে, আর সেটা এতটাই পারফেক্ট ছিল যে প্যাট্রিক নিজেও আসল নকলের তফাৎ করতে পারছিল না। তো সেটা দেখিয়ে বচ্চন তাকে আশ্বস্ত করে যে তার জেলে যাওয়ার কোনো ভয় নেই, কারণ প্রত্যেকটা জায়গায় নকল সই করবে বচ্চন। তাই তাদের মধ্যে যদি কেউ ধরা পড়েও যায় তাহলে তারা অজ্ঞাতনামা কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারবে। সবকিছু শোনার পর প্যাট্রিক তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ শিনার কাছে তো তার রেকর্ডিং রয়েছে। তাই তাদের কথা মতো কাজ করা ছাড়া প্যাট্রিকের আর কোনো উপায় নেই। এরপর শিনা চলে যায় রিকির সঙ্গে দেখা করতে। সেখানে সে কথায় কথায় রিকিকে জানিয়ে দেয় সে একটা বড় ভুল করে ফেলেছে। কাজের খাতিরে তাকে বাধ্য হয়ে প্যাট্রিকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে হয়েছে। এই কথা শুনে রিকি প্রচন্ড ক্ষেপে যায়। সে তৎক্ষণাৎ প্যাট্রিকের সঙ্গে দেখা করে, তাকে হুমকি দেয় যে সে ভুল জায়গায় হাত দিয়েছে। এখন রিকি তাদের সমস্ত প্ল্যান পণ্ড করে দেবে। এই কথা শুনে প্যাট্রিক খুব চিন্তায় পড়ে যায়। সে পরের উইকেন্ডে শিনা এবং বচ্চনের সঙ্গে আবারও সেই রিসর্টে গিয়ে দেখা করে। এখন তারা মাঝে মধ্যেই ওই রিসর্টে যায় তাদের প্ল্যানিং নিয়ে ডিসকাস করার জন্য। তো সেদিন সে সঙ্গে করে ডলির সমস্ত প্রপার্টির নকল দলিল বানিয়ে নিয়ে গিয়েছিল এবং সেগুলোতে বচ্চন ডলির নকল সই করে দেয়। সেটা এতটাই রিয়েলিস্টিক দেখাচ্ছিল যে প্যাট্রিক নিজেও, যে কিনা এতদিন ধরে ডলির বিভিন্ন ফিনান্সিয়াল কাজকর্ম দেখাশোনা করছে, সেও সেই নকল সইটা আইডেন্টিফাই করতে পারে না। যাই হোক, তাদের একটা কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তারা ডলির সমস্ত সম্পত্তি নিজেদের নামে করিয়ে নিয়েছে। এখন বাকি কাজগুলো কমপ্লিট হওয়ার পালা। তবে প্যাট্রিকের ভয় লাগছিল যে ভিকি যে হুমকিটা দিয়েছে সেটা সত্যি না হয়। তাই সে বচ্চনকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বিষয়টা জানায় এবং বচ্চনকে বিষয়টা সামলাতে বলে সেখান থেকে চলে যায়। ওদিকে রিকি তো ক্ষেপে আগুন। সে কোনোভাবেই এটা মানতে পারছে না যে কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে আজে বাজে আচরণ করবে। সে শিনাকে ফোন করে বলে, আমার টাকা চাই না, আমরা দুজন দূরে গিয়ে শান্তিতে বসবাস করতে পারবো, তুমি এসব বাদ দাও। কিন্তু শিনা তাতে রাজি হয় না। সে রিকিকে বলে দেয়, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। হয়তো এখন শিনা নিজেও লোভে পড়ে গেছে। তবে রিকি তাকে জোর করতে থাকে যে সে এখনই শিনার সঙ্গে দেখা করতে চায়। এরই মাঝে তার সঙ্গে বচ্চনের দেখা হয়ে যায়। বচ্চন তাকে লং ড্রাইভের কথা বলে কোথাও একটা নিয়ে যায়। তবে পরবর্তীতে দেখা যায় সে বিধ্বস্ত অবস্থায় একটা অন্ধকার ঘরের ভেতর আটকা পড়ে আছে। এতক্ষণ সে অজ্ঞান অবস্থায় ছিল। জ্ঞান ফিরতেই রিকির সামনে একটা গুন্ডা টাইপ লোককে দেখতে পায়, যে কিনা তাকে পাহারা দিচ্ছিল। এসব দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। ওদিকে বচ্চন গিয়ে একজন ভাড়াটে খুনির সঙ্গে দেখা করে এবং তাকে ডলির সব ডিটেলস দিয়ে তাকে খুন করতে বলে। সেই সাথে এটাও সতর্ক করে দেয় যে এই পুরো ঘটনাটা যেন ডাকাতি বলে মনে হয়। লোকটা তার কথায় রাজি হয়ে গেলে বচ্চন তাকে ডলির একটা ছবি এবং ডিটেলস দিয়ে সেখান থেকে চলে আসে। এরই মাঝে ওই গুন্ডা টাইপের লোকটা শিনাকে ফোন করে জানিয়ে দেয় যে সে রিকিকে কিডন্যাপ করেছে আর মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করে। এতে শিনা ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত বচ্চনকে গিয়ে বিষয়টা জানায়, কিন্তু বচ্চন কোনো রিয়াক্ট করে না। আর রিয়াক্ট করবেই বা কেন? কিডন্যাপিংটা তো সেই করিয়েছে।
সেই রাতে বচ্চন আবারও লুকিয়ে শিনার সঙ্গে দেখা করে এবং তাকে জানিয়ে দেয় যে আগামীকাল পিয়ানো টিচার সেজে একজন লোক ডলিকে মারতে আসবে। এদিকে সবটা যেন সে সামলে নেয়। পরদিন শিনা আর ডলি বসে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে বচ্চন এসে ডলিকে জানায় যে সে কার সার্ভিসিং এর জন্য নিয়ে যাচ্ছে। এরপর থেকে শিনা বারবার ঘড়ি চেক করতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল ওই কিলারের আসার সময় হয়ে গেছে। এদিকে আবার রিকি খুব কৌশলে ওই জায়গা থেকে পালাতে সফল হয়। ততক্ষণে সেই কিলারও পিয়ানো টিচার সেজে বিল্ডিং এ চলে আসে। সে ভেতরে ঢুকেই প্রথমে শিনার মুখ চেপে ধরে তাকে একটা রুমের ভেতর নিয়ে গিয়ে আটকে ফেলে। এরপর ধীরে ধীরে ডলিকে মারার জন্য এগোতে শুরু করে। এমন সময় হঠাৎ ডোরবেল বেজে উঠলে ডলি খুব ভদ্রতার সাথেই তাকে বলে, আপনি একটু কষ্ট করে দরজাটা খুলে দিন। কিলার গিয়ে দরজা খুললে বিল্ডিং এর ওয়াচম্যান তাকে বলে, তোমার জন্য বচ্চনের কল আছে। আসলে বচ্চন অনেকক্ষণ ধরে কিলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মোবাইলটা সাইলেন্ট থাকার কারণে সে সেটা টের পায়নি। তাই বচ্চন ওয়াচম্যানকে টাকার লোভ দেখিয়ে কিলারের কাছে পাঠায়। তো কিলার তার কাছ থেকে ফোনটা নিলে বচ্চন তাকে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে বলে। কথাটা শুনে সে অবাক হয় ঠিকই, কিন্তু কোনো পাল্টা প্রশ্ন করে না। সে দ্রুত গিয়ে শিনার হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং শিনাকে জানায় যে বচ্চন এই মিশনটা ক্যান্সেল করে দিতে বলেছে। এটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে ডলি শিনাকে খুঁজতে শুরু করলে শিনা দ্রুত বাইরে এসে বাহানা দেয় যে সে ওয়াশরুমে ছিল। এরপর ডলি তার কাছে পিয়ানো টিচারের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে দেয় আসলে এজেন্সি থেকে পিয়ানো টিচারের বদলে পিয়ানো রিপেয়ারের লোক পাঠিয়ে দিয়েছিল, তাই আমি তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তবে ডলিকে কোনো মতে সামাল দিলেও সে এটা বুঝে উঠতে পারছিল না যে বচ্চন হঠাৎ মিশনটা ক্যান্সেল করে দিল কেন। কিছুক্ষণ পর গৌরব তার টিমকে নিয়ে এসে ডলিকে জানায় যে তার ভাতিজা রিকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে শিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আসলে রিকি ওই জায়গা থেকে বেরোনোর সময় একটা বাইক খুঁজে পেয়েছিল। সে ওই বাইকটা নিয়ে দ্রুত শিনার কাছেই আসছিল, কিন্তু রাস্তায় হঠাৎ একটা ট্রাকের সঙ্গে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে সে মারা যায়। খবরটা শুনে শিনা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ওয়াশরুমে গিয়ে পাগলের মতো কাঁদতে শুরু করে। তখন বচ্চন এসে তাকে বোঝায় যে সে যদি এভাবেই কাঁদতে থাকে তাহলে ডলির কাছে সে ধরা পড়ে যাবে এবং ধরা পড়লে এর পরিণতি খুব খারাপ হবে। তখন শিনা কাঁদতে কাঁদতে তাকে বলে, রিকি শুধু আমার বয়ফ্রেন্ড নয়, ও আমার হাজব্যান্ড ছিল। আমরা লুকিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম, কিন্তু সেটা কেউ জানে না। এটা শুনে বচ্চন বলে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। ডলি মারা যাওয়ার পর তুমি লিগালি এই সব কিছুর মালিক হবে। কিন্তু শিনা আর এসব কিছু করতে যাচ্ছিল না। সে তো এখানে এসেছিল রিকির জন্য। এখন যেহেতু রিকি নেই, তাহলে এত টাকা পয়সা দিয়ে সে কি করবে? তাছাড়া কাউকে খুন করা তো তাদের প্ল্যানের মধ্যে ছিল না, তাহলে তারা ডলিকে খুন করবে কেন? তখন বচ্চন বলে, তোমার হাজবেন্ডের মৃত্যুও তো প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু সেটা তো হয়েছে। আর এখন যদি তুমি নিজের জীবনকে ভালোবেসে থাকো তাহলে চুপচাপ আমাদের কথা অনুযায়ী কাজ করো। এটা শুনে শিনা ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচতে হলে তাকে ডলিকে মারতে হবে, এছাড়া তার কাছে আর কোনো অপশন ছিল না। এরপর বচ্চন গিয়ে আবারও সেই কিলারের সঙ্গে দেখা করে, কিন্তু কিলার তাকে বলে, আমার আর ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না। দ্বিতীয়বার গেলে ধরা পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই সে একটা ছোট্ট বোতল বচ্চনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা কোনোভাবে ডলির খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিও। মাত্র 3 মিনিটেই তার কাজ শেষ হয়ে যাবে, আর পোস্টমর্টমে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক শনাক্ত হবে। বচ্চন তখন ওই বিষের বোতলটা নিয়ে শিনাকে দেয়। শিনা তখনও তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এই কাজটা করতে চাচ্ছে না, কিন্তু বচ্চন আবারও তাকে হুমকি দিয়ে বিষের বোতলটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিনা সবার জন্য কফি বানায় এবং ডলির কফির ভেতর ওই পয়জনটা মিশিয়ে দেয়। সে ডলিকে কফিটা দেওয়ার সময় হঠাৎ করেই সেখানে প্যাট্রিক চলে আসে। কথায় কথায় রিকির কথা উঠলে ডলি বলে ওঠে, কিছু মানুষ চলে গেলে পৃথিবীটা পরিষ্কার মনে হয়। কথাটা শুনে শিনার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো রিয়াক্ট করতে পারে না। সে বিস্কিট আনার বাহানায় আবারও চলে যায় কিচেনে। সেখানে বচ্চন দাঁড়িয়ে ছিল। শিনা তাকেও 1 কাপ কফি খেতে দেয়। কফি খেতে খেতে বচ্চন বলে, 3 মিনিট তো অলরেডি হয়ে গেল, কিন্তু এখনো তো কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। তখন শিনা হেসে বলে, 3 মিনিট কোথায় হলো? তুমি তো কফি খেয়েছো 1 মিনিটও হয়নি। তার কথা শুনে বচ্চন অবাক হয়ে যায়। শিনা সেখান থেকে বেরোতে না বেরোতেই বচ্চনের অস্বস্তি লাগতে শুরু করে। তার দম বন্ধ হয়ে আসছিল। তখন সে বুঝে যায় শিনা ডলির কাপে নয়, বরং তার কাপে বিষ মিশিয়েছে। শিনা যখন বাইরে এসে সবাইকে বিস্কিট দিচ্ছিল, তখনই হঠাৎ ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। ডলি সেটা চেক করতে গেলে শিনা বলে, আপনি বসুন, আমি গিয়ে চেক করছি। এই বলে সে ধীরে ধীরে ভেতরের দিকে যেতে শুরু করে।
আর তখনই বচ্চন গিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। সে চাচ্ছিল নিজে মরার আগে সে যেন শিনাকে মেরে ফেলতে পারে, কিন্তু দুঃখের বিষয় সেই প্ল্যান সাকসেসফুল হয় না। শিনার আগেই বেচারা নিজেই মরে যায়। এরপর একজন ডক্টর এসে বচ্চনের লাশটা চেক করে জানায় হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টা নিয়ে ডলি ভীষণ আপসেট হয়ে পড়ে। গত 3 মাসে এই নিয়ে 3টা খুনের খবর শুনতে হলো তাকে। প্রথমটা তার গভর্নেসের, তারপর রিকি, আর এখন বচ্চন। প্যাট্রিক তখন তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে শিনাকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চায়। শিনা তার সাথে দেখা করতে গেলে প্যাট্রিক তাকে বলে, দেখো, আমার এই নতুন উইলের কোনো প্রয়োজন নেই। আমি তো আগেই 100 কোটি টাকা পাচ্ছিলাম, সেটাই আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে আমার রেকর্ডিংগুলো ফিরিয়ে দাও, আমি জমির কাগজপত্র লকারে ফিরিয়ে রেখে আসব। শিনা তখন তার কথায় রাজি হয়ে যায়। পরদিন প্যাট্রিক যখন ডলির বাড়িতে যায় তখন শিনা তাকে পিয়ানোর তাক থেকে একটা সিডি প্লে করে দিতে বলে। প্যাট্রিক ভেবেছিল ওই সিডিতে হয়তো কোনো পিয়ানোর টিউন আছে, কিন্তু না, সেই সিডিতে প্যাট্রিকের সেদিনকার সব রেকর্ডিং ছিল, যেখানে সে ডলির নামে ইচ্ছা মতো আজে বাজে কথা বলছিল। কথাগুলো শুনে ডলি ভীষণ কষ্ট পায়। সে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। আর এদিকে তো প্যাট্রিক বেচারার মাথায় হাত ওঠার মতো অবস্থা। কোথায় সে ভেবেছিল 100 কোটি টাকা নিয়ে আয়েশ করতে পারবে, কিন্তু এখন সেই আশাতে শিনা পানি ঢেলে দিল। তো এরপর শিনা প্যাট্রিকের কথা মতো ওই সিডিটা তাকে দিয়ে দেয়, কারণ এখন তো তার কাজ অলরেডি হয়ে গেছে, সিডিটা তার কাছে না থাকলেও চলবে। তখন প্যাট্রিক তাকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে ছাড়বো না, আমি ডলিকে জানিয়ে দেব লকার খুলে ডকুমেন্ট বের করতে তুমি আমাকে সাহায্য করেছিলে। কিন্তু শিনা তাতে একটুও ভয় পায় না। সে বলে, ঠিক আছে, তুমি বলে দাও, কারণ সে খুব ভালো করেই জানতো প্যাট্রিক শুধুমাত্র তাকে হুমকি দিচ্ছে, সে কিছুই করতে পারবে না, কারণ যদি সে ডলিকে কিছু বলতেও যায় তাহলে সবার আগে সে নিজেই ফাঁসবে। তো পরদিন ডলি গৌরবকে ডেকে একটা নতুন উইল তৈরি করতে বলে, যেখানে প্যাট্রিকের নাম থাকবে না। তবে শিনা এই কয়দিনে ডলির খুব ফেভারিট হয়ে গিয়েছিল, তাই সে তার উইলে শিনার জন্য 10 লাখ টাকা রাখতে বলে। কিন্তু শিনা তাতে মানা করে দেয়। সে ডলিকে বলে যে সে আর এই চাকরিটা করতে চায় না, তাই তার এই 10 লাখ টাকারও কোনো প্রয়োজন নেই, শুধু স্যালারির হিসাবটা করে দিলেই হবে। ডলি তাকে চাকরি ছাড়তে নিষেধ করে, কিন্তু শিনা রাজি হয় না। কি আর করা, ডলি তখন গৌরবকে একটা নতুন গভর্নেন্স খুঁজে দিতে বলে। এরই মাঝে প্যাট্রিক ডলিকে ফোন করে জানায় যে তার জীবনের ঝুঁকি আছে, তাকে খুন করার চেষ্টা করা হবে, কিন্তু ডলি তার কথায় পাত্তাই দেয় না। সে মনে করে নিশ্চয়ই প্যাট্রিক তাকে মারার ষড়যন্ত্র করছে। তো শিনা চাকরিটা ছেড়ে চলে যাওয়ার পর গৌরব গিয়ে তার সঙ্গে দেখা করে। শিনা তখন তাকে আসল উইলের কপিটা দিয়ে একটা নকল উইল তৈরি করতে বলে, তবে সেটা ব্যাংকের লকারে রাখতে নিষেধ করে। গৌরব তার কথা মতো প্রপার্টির নকল ডকুমেন্ট তৈরি করে পৌঁছে যায় ডলির বাড়িতে। তার মানে বুঝতে পারছেন, গৌরবও কিন্তু শিনার সাথে জড়িত। তো সে গিয়ে দেখে যে ডলির শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছে, যে কারণে ডলি পেপারগুলো চেক না করেই তাতে সই করে দেয়। দেখতে দেখতে তার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়ে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। তাই সে গৌরবকে কিছু মেডিসিন আনতে বাইরে পাঠিয়ে দেয়। তবে গৌরব ফিরে এসে জানতে পারে ডলি অলরেডি মারা গেছে। পরদিন ডলির ফিউনারেলে শিনা সহ সবাই উপস্থিত ছিল। তখন গৌরব তাকে জানায় যে সে গতদিন মেডিসিন নিতে গিয়ে ইচ্ছেকৃত দেরি করে এসেছে, যাতে ততক্ষণে ডলি মারা যায় এবং তাদের উপর কোনো দোষও না আসে। তো ফাইনালি তাদের প্ল্যান সাকসেসফুল হয় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই শিনা সমস্ত প্রপার্টির মালিক হয়ে যায়। গৌরব তাকে জানায় 10 দিনের মধ্যেই তার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার হয়ে যাবে। 10 দিন পর শিনা ব্যাংক থেকে ওই টাকাগুলো উইথড্র করে নেয় এবং গৌরবকেও তার অংশটা বুঝিয়ে দেয়। সে গৌরবকে ফোন করে ধন্যবাদ জানায় এবং তাকে বলে, এবার তুমি তোমার ভ্যাকেশন প্ল্যান করতে পারো। গৌরব সেটা শুনে হাসি মুখে রুম থেকে বেরোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্যাট্রিক সেখানে চলে আসে। আসলে ডলির ফিউনারেলের দিন শিনা এবং গৌরবের কথা সে শুনে ফেলেছিল, আর তারপর থেকেই সে গৌরবের উপর নজর রাখতে শুরু করেছে। তো সে গৌরবকে হুমকি দেয় যে বার কাউন্সিলে যদি জানতে পারে তুমি এত বড় ষড়যন্ত্র করেছো তাহলে তো তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। তখন গৌরব বলে, দেখো, বোকার মতো কথা বলো না, এই ডিলে তোমার আমার দুজনেরই ফায়দা আছে। এরপর প্যাট্রিক তার কাছ থেকে শিনার অ্যাড্রেস নিয়ে সোজা পৌঁছে যায় সিঙ্গাপুরে, কারণ শিনা তখন সিঙ্গাপুরেই ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সে গৌরবের ঠিক করা গাড়ি নিয়ে শিনার সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে যায়। যাওয়ার পথে সে শিনাকে ফোন করে বলে, তুমি তো ব্রিলিয়ান্ট, এখন তো গৌরবও এই প্ল্যানের মধ্যে নেই, শুধু তুমিই আর আমি। তখন শিনা বলে, রিকির জন্য আমি এত কিছু করতে পারলাম, তাহলে তুমি এটা কিভাবে ভাবলে যে আমি এসবের শেষ সাক্ষী মানে তোমাকে ছেড়ে দেব?
কথাটা শুনে প্যাট্রিক হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় তার গাড়ির ব্রেক লাগছে না, অর্থাৎ শিনা তাকেও ডাবল ক্রস করে গিয়েছে। সে গৌরবকে দিয়ে প্যাট্রিককে একটা ব্রেক ফেল করা গাড়িতে বসিয়ে দিয়েছে। প্যাট্রিক সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য গাড়িটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। রিকির মতোই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে প্যাট্রিক মারা যায়। এভাবেই এক ঢিলে দুই পাখি মেরে দেয় শিনা। সে ডলির সমস্ত প্রপার্টিও পেয়ে যায় এবং সেই সাথে তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধও নিয়ে নেয়। এরই মাধ্যমে এই প্রতিশোধের গল্পটা এখানেই শেষ হয়।